সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। দিল্লির মোদিকে ঠেকানোর লড়াই, পর্দার আড়ালে বাংলাদেশের 10টি আপকামিং গেম চেঞ্জার অস্ত্র। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভাষ্য অনুযায়ী অন্তর্বর্তীকালীন মেয়াদের শেষ দিকে এসে বিভিন্ন দেশের সাথে কেনাকাটা সংক্রান্ত আলোচনা ও চুক্তিগুলো কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। দায়িত্ব নেওয়ার পর থেকে সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর মতো কাজগুলো হাতে নেয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য যথেষ্ট কেনাকাটা করার জন্য আলোচনা চালিয়েছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য সবথেকে জরুরি সমরাস্ত্র ক্রয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি। নাম্বার 1, চীনের সঙ্গে সরকার পর্যায়ের চুক্তির মাধ্যমে ড্রোন কারখানা স্থাপন। আনুষ্ঠানিকভাবে চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন সিটিইসি এর সাথে ড্রোন প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এর আওতায় বগুড়ায় কারখানা নির্মাণ করে সিটিইসি এর ডিজাইন করা বিভিন্ন মডেলের ড্রোন উৎপাদন করা হবে। নাম্বার 2, পাকিস্তান থেকে জেফ-7 থান্ডার যুদ্ধ বিমান ক্রয়। সম্প্রতি সূত্রগুলো বলছে $720 মিলিয়ন বিনিময়ে 12টি জেফ-7 ব্লক 3 কিনেছে বাংলাদেশ বিমান বাহিনী। সরকার পাকিস্তান থেকে 12টি জেফ-7 ব্লক 3 যুদ্ধ বিমান সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে $720 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 8,856 কোটি টাকা। চীন থেকে জে-10C যুদ্ধ বিমান সংগ্রহ। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবর অনুসারে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীন থেকে $2.2 বিলিয়ন বা 27,660 কোটি টাকার বিনিময়ে 20টি জে-10C যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি চূড়ান্ত করেছে বাংলাদেশ। পেন্টাগনের একটি স্ক্রিপ্ট অনুযায়ী বাংলাদেশ জে-10C ক্রয়ের ব্যাপারে প্রক্রিয়াধীন রয়েছে। নাম্বার 4, ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা। ইটালির কাছ থেকে যুদ্ধ বিমান ইউরোফাইটার টাইফুন কিনতে যাচ্ছে বাংলাদেশ। এর অংশ হিসেবে ইটালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দো এসপি এর সঙ্গে প্রাথমিক একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রাথমিকভাবে 10টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান ক্রয় করা হবে। নাম্বার 5, দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন সংগ্রহ। নৌশক্তি ক্ষমতা বৃদ্ধির দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকার উন্নত সাবমেরিন সংগ্রহের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত বছরের নভেম্বরে ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস আয়োজিত এক সেমিনারে প্রথমবারের মতো এই আগ্রহের বিষয়টি প্রকাশ্যে আসে। সূত্র অনুযায়ী দক্ষিণ কোরিয়ার তৈরি চ্যাংবোক ক্লাস সাবমেরিন কিনতে চাচ্ছে বাংলাদেশ। নাম্বার 6, তুরস্ক থেকে T-129 অ্যাটাক হেলিকপ্টার ক্রয়। বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে তুরস্কের এরোস্পেস ইন্ডাস্ট্রি থেকে 6টি অত্যাধুনিক T-129 অ্যাটাক হেলিকপ্টার ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যার আনুমানিক মূল্য $600 মিলিয়ন। নাম্বার 7, যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক মাল্টিরোল হেলিকপ্টার ক্রয়। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 4টি UH-60L ব্ল্যাক হক মাল্টিপারপাস হেলিকপ্টার ক্রয়ের ডিলজার এর মধ্যেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে। নাম্বার 8, 650 কোটি টাকা ব্যয়ে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস খালিদ বিন ওয়ালিদের সক্ষমতা বৃদ্ধির কাজ। বানোজা খালিদ বিন ওয়ালিদের সার্বিক সক্ষমতা বাড়াতে 650 কোটি টাকা ব্যয়ে একটি বড় ধরনের আপগ্রেডেশন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই আধুনিকায়ন কাজটি সরকারি পর্যায়ে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট G2G পদ্ধতিতে সম্পন্ন হবে, যেখানে তুরস্ক সরকার অথবা তুরস্ক সরকারের মনোনীত কোনো সংস্থা আপগ্রেডেশন কার্যক্রম বাস্তবায়ন করবে। নাম্বার 9, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যান্টি ট্যাঙ্ক ক্যাপাসিটি বাড়ানোর জন্য অত্যাধুনিক জ্যাভলিন সহ বিভিন্ন দেশ থেকে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ক্রয় করা হচ্ছে। ভারতের বুকে কাঁপন, পাকিস্তানের ট্রেনিংয়ে বাংলাদেশি পাইলট, সাগরে নামছে মরণঘাতী সাবমেরিন। প্রায় 50 বছরেরও বেশি সময় পর ভারত, পাকিস্তান আর বাংলাদেশের সম্পর্কের পুরনো খেলা এবার পুরোপুরি বদলে যাচ্ছে। যে পাকিস্তান একসময় বাংলাদেশের শত্রু ছিল, তাদের কাছে এখন বাংলাদেশের বিমান বাহিনীর পাইলটরা নিচ্ছে উচ্চতর যুদ্ধ প্রশিক্ষণ। শুধু আকাশ নয়, সাগরের গভীরেও ভারতের একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে আসছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিতে তৈরি মরণঘাতী সাবমেরিন। আর দিল্লির সামরিক হেডকোয়ার্টারের এই দুটি খবরই এখন চরম উদ্বেগের কারণ। একদিকে বাংলাদেশের পাইলটরা ভারতের চিরশত্রু পাকিস্তানের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ কৌশল শিখছে, আর অন্যদিকে বঙ্গোপসাগরের তলদেশে ভারতের বড় বড় যুদ্ধ জাহাজও এখন আর নিরাপদ নয়। দুই দিক থেকে আসা এই সামরিক ঘেরাওয়ের আতঙ্ক ভারত সরকারকে রীতিমতো ঘুম হারাম করে দিয়েছে। পূর্ব আর পশ্চিম দিক থেকে আসা এই জোড়া চ্যালেঞ্জের আসল উদ্দেশ্য কী এবং কেনই বা ভারত এত ভয় পাচ্ছে,
তার এই খুঁটিনাটি বিশ্লেষণ করা হবে আমাদের আজকের পর্বে। গত 5 দশকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি। ভারতের দুই পাশে থাকা দুটি দেশই হঠাৎ করে সামরিক দিক দিয়ে এক হয়ে গেছে। বিষয়টা কেবল সাধারণ কোনো চুক্তি বা অস্ত্র কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ থাকলে দিল্লির কপালে আজ চিন্তার ভাঁজ পড়ত না। কিন্তু যখন জানা গেল যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান এবং পাকিস্তান বিমান বাহিনীর প্রধান জাহির আহমেদ বাবার সিদ্ধ দুবাইয়ে এক অত্যন্ত গোপন বৈঠকে মিলিত হয়েছেন, তখন হিসাব নিকাশ করলেই একেবারে পাল্টাতে শুরু করবে সবকিছু। এই বৈঠকটি ছিল কৌশলগত দিক থেকে মারাত্মক গুরুত্বপূর্ণ। সেখানে চা কফির বদলে টেবিলে ছিল ভবিষ্যৎ যুদ্ধের ছক। সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে বাংলাদেশের লড়াকু বিমান সেনারা পাকিস্তানের মাটিতে গিয়ে যুদ্ধের সবচেয়ে কঠিন প্রশিক্ষণ নেবে। আপাতদৃষ্টিতে এটি সাধারণ মহড়া মনে হতে পারে, তবে এর গভীরতা অনেক বেশি। পাকিস্তান বিমান বাহিনী বা PAF এর যুদ্ধ করার সক্ষমতা সারা বিশ্বে বেশ স্বীকৃত। বিশেষ করে ভারতের বিশাল বিমান বাহিনীর সঙ্গে পাল্লা দিয়ে তারা যেভাবে বছরের পর বছর নিজেদের আকাশসীমা রক্ষা করে আসছে, সেই অভিজ্ঞতা অর্জন বাংলাদেশের জন্য এখন সোনার চেয়েও দামি। এতদিন ভারত মনে করত ৭১-এর পর বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্ক কোনোদিন জোড়া লাগবে না। এই সুযোগে ভারত সবসময় বাংলাদেশকে নিজেদের প্রভাবের মধ্যে রাখার চেষ্টা করত। কিন্তু দুবাইয়ের এই বৈঠক সেই পুরনো ধারণা পুরোপুরি ভেঙে দিয়েছে। পাকিস্তান বিমান বাহিনীর অত্যাধুনিক ঘাঁটি বাংলাদেশের পাইলটরা যখন ডগ ফাইট বা আকাশ যুদ্ধের কসরত শিখবে, তখন তা সরাসরি ভারতের ইস্টার্ন কমান্ডের জন্যে বড় ধরনের মাথা ব্যথা হয়ে উঠে দাঁড়াবে। পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার কনভার্সন ইউনিট ট্যাকটিক্যাল ফ্লাইং এবং মাঝ আকাশে শত্রুর বিমানকে ধোঁকা দিয়ে পাল্টা আঘাত করার কৌশলে অত্যন্ত দক্ষ। বাংলাদেশের পাইলটরা যখন এই অ্যাডভান্সড জেট ট্রেনিং এবং আকাশ যুদ্ধের কানুন শিখে দেশে ফিরবে, তখন বাংলাদেশ বিমান বাহিনীর ক্ষমতা আর আগের জায়গায় থাকবে না। একজন পাইলট যখন ককপিটে বসেন, তখন চোখের পলকে তাকে সিদ্ধান্ত নিতে হয়। পাকিস্তানের অভিজ্ঞ প্রশিক্ষকরা বাংলাদেশি পাইলটদের শেখাবেন কিভাবে রাডারের চোখ ফাঁকি দিতে হয়, কিভাবে মিসাইল তাড়া করলে তা থেকে বাঁচার জন্য বিশেষ কায়দায় বিমান ঘুরিয়ে নিজেকে রক্ষা করতে হয়, এবং কিভাবে পাল্টা আক্রমণ করতে হয়। এতদিন বাংলাদেশের পাইলটরা বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষণ নিলেও পাকিস্তানের মতো যুদ্ধের মাঠে পোড়া খাওয়া বাহিনীর কাছ থেকে শেখার সুযোগ এই প্রথম। ভারতের জন্য এটি এক বিপদ সংকেত, কারণ পাকিস্তানের শেখানো কৌশল যদি বাংলাদেশের পাইলটরা বঙ্গোপসাগরের আকাশে প্রয়োগ করে, তবে ভারতের বিমান বাহিনীর জন্য তা সামাল দেওয়া খুব কঠিন হয়ে পড়বে। শুধু পাইলটদের ওড়াউড়ি নয়, এর পেছনে কাজ করছে বিশাল এক কারিগরি দল। যুদ্ধ বিমান আকাশে ওড়াতে হলে মাটিতে থাকা ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের ভূমিকা সবচেয়ে বেশি থাকে। এই নতুন সমঝোতার আওতায় বাংলাদেশের ট্যাকটিক্যাল দলের সদস্যরাও পাকিস্তানের কাছ থেকে শিখবেন কিভাবে যুদ্ধবিমান সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হয়। ভারতের গোয়েন্দারা খুব ভালো করেই জানে পাকিস্তান যাদের যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণে কতটা দক্ষ। সেই জ্ঞান এখন সরাসরি চলে আসছে বাংলাদেশের হাতে। এই দুই দেশের নতুন সামরিক সম্পর্কের মধ্যে ফাটল উত্তর পূর্বাংশের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে মোদী সরকারকে, কারণ বাংলাদেশের আকাশ সীমা এখন আর ভারতের জন্য অবাধ বিচরণের জায়গা থাকবে না। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন এই উদ্যোগ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে। বিদেশি দক্ষ বাহিনীর সঙ্গে কাজ করার ফলে বাংলাদেশের অফিসারদের মধ্যে যে সাহস আর আত্মবিশ্বাস তৈরি হবে, তা টাকা দিয়ে কেনা সম্ভব নয়। অন্যদিকে দুবাইয়ের বৈঠকের পর উভয় পক্ষে নিশ্চিত করেছে যে এই সহযোগিতা কোনো অল্প সময়ের বিষয় নয়, এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যার উদ্দেশ্য হল বাংলাদেশের আকাশকে শক্তিশালী করা। তবে চমক এখানেই শেষ নয়। আকাশের পাশাপাশি সমুদ্রের গভীর অন্ধকারেও নিঃশব্দে ভারতের জন্য অপেক্ষা করছে আরেক আতঙ্ক। আকাশপথের পাশাপাশি জলসীমানাতেও ভারতকে কোণঠাসা করতে বাংলাদেশ বেছে নিয়েছে এক ভয়াবহ পথ। দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশ কিনতে যাচ্ছে বিশেষ ধরনের সাবমারিন। আর এই খবরটি শুনেই ভারতের নৌসেনা দপ্তরে রীতিমতো হইচই পড়ে গেছে, কারণ বঙ্গোপসাগরকে ভারত এতদিন নিজেদের বাড়ির পুকুর মনে করত। কিন্তু সেই পুকুরে এখন এমন সব কুমির ছাড়ার প্রস্তুতি চলছে যা ভারতের বিশাল সব যুদ্ধজাহাজকে নিমিষে ধ্বংস করে দিতে পারে। এই সাবমারিনগুলো কোনো খেলনা নয়, এগুলো মূলত জার্মানির বিখ্যাত ডিজাইনের উপর তৈরি করা, যা গত 4 দশক ধরে সারা বিশ্বের সাগরে নিজেদের প্রমাণ করেছে। এক একটি দূত্বকার ওজনের সাবমেরিন লম্বায় প্রায় 56 মিটার পর্যন্ত হয়ে থাকে, কিন্তু এর আসল ভয়ঙ্কর দিক হল এর নীরবতা। ডিজেল আর ইলেকট্রনিক ইঞ্জিনে চলা এই সাবমেরিনগুলো যখন পানির নিচে চলে, তখন এগুলো এতটাই নিঃশব্দে চলাচল করে যে শত্রুর
যন্ত্রে ধরা পড়া প্রায় অসম্ভব। বঙ্গোপসাগরের ঘোলাটে পানিতে এই ধরনের সাবমেরিন খুঁজে বের করা ঘরের গাদায় সুই খোঁজার মতোই কঠিন কাজ। এই সাবমেরিনগুলো একটানা সপ্তাহের পর সপ্তাহ পানির নিচে লুকিয়ে থাকতে পারে, এদের গতি আর গভীরতা চমকে দেওয়ার মতো। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হলো এদের অস্ত্রভাণ্ডার। এই সাবমেরিনগুলো ভারী টর্পেডো এবং অ্যান্টিশিপ মিসাইল বহন করতে সক্ষম, অর্থাৎ পানির নিচ থেকে আচমকা টর্পেডো ছুড়ে ভারতের যে কোনো বিমানবাহী জাহাজকে 2 টুকরো করে দেওয়ার সক্ষমতা রাখে এই ডুবো জাহাজগুলো। সাধারণত সাবমেরিনকে ব্যাটারি চার্জ আর অক্সিজেনের জন্য মাঝে মাঝে পানির উপরে ভেসে উঠতে হয়। ঠিক শত্রুর রাডারে ধরা পড়ার সবচেয়ে বড় ঝুঁকিটা থাকে এখানেই। তবে বাংলাদেশে যে অত্যাধুনিক সাবমেরিন আনতে যাচ্ছে তা থাকছে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালসাল বা EIP প্রযুক্তি। এর জাদুকরী সুবিধা হলো বাতাস নিতে এটাকে আর উপরে আসতে হবে না, ফলে টানা কয়েক সপ্তাহ পানির গভীরে ঘাপটি মেরে বসে থাকতে পারবে, যা শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে চলার জন্য এক বিশাল সুবিধা। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমায় আর অপুরন্ত সম্পদ রক্ষায় এই সাবমেরিনগুলো সবচেয়ে বড় প্রহরী। সামরিক ভাষায় একে বলা হয় সি ডিনায়াল বা সমুদ্র প্রত্যাখ্যান। এর মূল দর্শন হল নৌবাহিনী আকারে ছোটে হলেও ক্ষমতা সবচেয়ে প্রচণ্ড, অর্থাৎ শত্রু চাইলেই যেন আমাদের জলসীমায় প্রবেশ করতে না পারে। সেই কঠোর বার্তা দেওয়াই হবে এই সাবমেরিনগুলোর আসল কাজ। বাংলাদেশ এই সাবমেরিনগুলো দিয়ে এই কাজটি করতে চাইছে। ভারতের নৌবাহিনীর সংখ্যায় বিশাল হতে পারে, কিন্তু সাবমেরিন যুদ্ধের হিসাব সংখ্যার ওপর নির্ভর করে না, এটি নির্ভর করে কতক্ষণ লুকিয়ে থাকতে পারে তার ওপর। অবশেষে এবার হয়তো ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হয়ে যাবে। বাংলাদেশের হাতে যখন 6টি এমন আধুনিক সাবমেরিন থাকবে, তখন ভারত চাইলেই তাদের নৌমহর নিয়ে এই এলাকায় দাপিয়ে বেড়াতে পারবে না। প্রতিটি পদক্ষেপে তাদের ভাবতে হবে কোথায় লুকিয়ে আছে বাংলাদেশের সাইলেন্ট কিলার। মোদী সরকার এতদিন ঘুরেছিল তারাই এই অঞ্চলের একমাত্র শক্তি, কিন্তু বাংলাদেশ বুঝিয়ে দিচ্ছে তারাও এখন আর বসে নেই। পাকিস্তান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের এই দ্বিমুখী পদক্ষেপ আসলে এক গভীর সামরিক দাবার চাল। আকাশে পাকিস্তানি ইসরায়েলের ফাইটার পাইলটদের প্রশিক্ষণ আর সাগরে কোরিয়ান সাবমেরিন, সব মিলিয়ে ভারতকে এক কৌশলগত চাপে ফেলে দিচ্ছে। পাকিস্তানি বিমানবাহিনীর সাহসিকতায় বাংলাদেশে পাইলটদের মনেও সঞ্চার করবে এক বিশ্বাস যে কিভাবে সীমিত সম্পদে নিয়েও বিশাল শক্তির চোখে চোখ রেখে লড়াই করতে হয়। অন্যদিকে বঙ্গোপসাগরের গভীরে আধুনিক সাবমেরিন নিশ্চিত করবে যে বিনা অনুমতিতে কেউ এখানে ঢুকলে তাকে চড়া মূল্য দিতে হবে। ভারত এতদিন বাংলাদেশকে সামরিকভাবে দুর্বল ভাবতে পছন্দ করত, কিন্তু সেই দিন এখন অতীত। দুবাইয়ে গোপন বৈঠক থেকে শুরু করে আধুনিক সমরাস্ত্র সংগ্রহ সবই জানান দিচ্ছে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ আর কোনো আপোষ করবে না। দক্ষিণ এশিয়ার মানচিত্রে বাংলাদেশ এখন আর কারো দয়ার পাত্র নয়, বরং সমীহ করার মতো এক উদীয়মান শক্তি, যার উত্থান দিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।